অ্যাডমিশন টেস্টের ইংরেজি ভোক্যাবুলারি নিয়ে কি খুব চিন্তা হচ্ছে? একদম চিন্তা করবেন না। চলুন আজকে আমরা এমন ২০টা শব্দ শিখে ফেলি যা শুধু পরীক্ষাতেই কাজে আসবে না, বরং আপনার ইংরেজি নিয়ে ভয়টাও দূর করে দেবে। আমরা এমনভাবে শিখব যেন শব্দগুলো মাথার ভেতর একেবারে গেঁথে যায়। আচ্ছা, একসাথে ২০টা শব্দ মনে রাখা কিন্তু বেশ কঠিন, তাই না? এই জন্যে আমি শব্দগুলোকে ৪টা দলে ভাগ করে নিয়েছি। ভাবুন তো, একদল বন্ধুকে একসাথে চেনা যেমন সহজ, আমরাও শব্দগুলোকে ঠিক সেভাবেই চিনব। এতে মনে রাখাটা হবে একদম পানির মতো সোজা। তো চলুন প্রথমে আমরা ডুব দেব আমাদের নিজেদের ভেতরে। আমাদের মন কিভাবে কাজ করে, আমরা কিভাবে চিন্তা করি আর কি বিশ্বাস করি, এই জগতের দারুণ কিছু শব্দ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। তাহলে সবকিছুর শুরুটা ঠিক কোথায় হয় বলুন তো? আমাদের মস্তিষ্কের ভেতরে। চলুন দেখি সেই প্রক্রিয়াগুলো আসলে কি। এই দুটো শব্দ কিন্তু আমাদের মস্তিষ্কের দুই রকম শক্তির কথা বলে। কগনিটিভ হলো আপনার শেখা জ্ঞান, যেমন ধরুন অঙ্ক কষা বা নতুন একটা ভাষা শেখা, যা আপনি চর্চা করে অর্জন করেন। আর ইনস্টিংক্ট, ওটা হলো আপনার ভেতরের একটা অটোমেটিক পাওয়ার। যেমন মশা কামড়ালে আমরা কিন্তু কিছু না ভেবেই একটা থাপ্পড় মারি, তাই না? ওটাই হলো ইনস্টিংক্ট। তার মানে একটা আসে ব্রেন খাটিয়ে, আরেকটা আসে ভেতর থেকে, একদম প্রাকৃতিকভাবে। এবার দেখুন আমরা কিভাবে কথাকে আরও সুন্দর আর অর্থপূর্ণ করে তুলি। ইন্টারপ্রিটেশন মানে হলো একই ঘটনাকে একজন একভাবে দেখে। যেমন পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কেউ হয়তো ভাববে আমার সব শেষ, আবার আরেকজন ভাববে এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। এটাই হলো ইন্টারপ্রিটেশনের খেলা। আর ম্যাটাফর, এটা তো একরকম কথার জাদু। যখন আমরা বলি সময় উড়ে যায়, সময় তো আর পাখি না, তাই না? কিন্তু আমরা দুটো একদম আলাদা জিনিসকে মিলিয়ে মনের মধ্যে নতুন একটা ছবি তৈরি করছি। এটাই হলো রূপক বা ম্যাটাফর। ক্রিড শব্দটা শুনলেই আমাদের মাথায় ধর্মীয় বিশ্বাসের কথা চলে আসে, তাই না? কিন্তু এর মানে কিন্তু আরও অনেক বড়। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় আদর্শটা কি? এমন কোনো নীতি যা আপনি কোনোদিনও ভাঙবেন না, সেটাই হলো আপনার ক্রিড। ধরুন আপনার ক্রিড হলো কখনোই হাল ছাড়া যাবে না। তাহলে এই বিশ্বাসটাই আপনার জীবনের সব কঠিন সময়ে আপনাকে পথ দেখাবে। শুধু মাথায় চিন্তা থাকলেই তো হবে না, সেগুলোকে বাস্তবেও তো রূপ দিতে হবে, তাই তো? চলুন এবার দেখি কিভাবে আইডিয়াগুলো ডালপালা মেলে আর জন্ম নেয় নতুন কিছুর। এই শব্দ দুটোকে যে কোনো সফল প্রজেক্টের প্রথম দুটো ধাপ বলতে পারেন। প্রথমে আপনাকে ডিটারমাইন করতে হবে, মানে একদম ঠিক করে ফেলতে হবে যে আপনি কি চান, আপনার লক্ষ্যটা কি। এরপর সেই লক্ষ্য পূরণের জন্য যা যা দরকার তা আপনাকে জেনারেট করতে হবে, হোক সেটা নতুন আইডিয়া, শক্তি বা টাকা পয়সা। লক্ষ্য ঠিক করা অর্থাৎ ডিটারমাইন করা আর উপায় তৈরি করা অর্থাৎ জেনারেট করা, এই দুটো ছাড়া সাফল্য প্রায় অসম্ভব। একটা বিমান তৈরির কথা ভাবুন তো। অ্যারোনটিক্যাল মানে হলো বিমান বা উড়োজাহাজ সম্পর্কিত জ্ঞান বা বিদ্যা। আর একটা বিমান বানাতে হলে কি করতে হয়? হাজার হাজার পার্টস, ইঞ্জিন, পাখা, এই সব কিছুকে একসাথে জুড়ে দিতে হয়। এই যে সব কিছুকে জুড়ে দেওয়া বা একত্রিত করা, এটাই হলো ইনকর্পোরেট করা। তার মানে একটা এরোনটিক্যাল ডিজাইনে অনেক ছোট ছোট অংশ ইনকর্পোরেট করতে হয়। এই স্লাইডটা একটা শব্দের দুটো চমৎকার ব্যবহার দেখাচ্ছে। দেখুন, টেক অফ শব্দটা আমরা সবাই জানি, প্লেন যখন মাটি ছেড়ে আকাশে ওড়ে। কিন্তু ধরুন আপনার কোনো বন্ধুর ব্যবসা রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে গেল, তখন আপনি বলতে পারেন ওর ব্যবসাটা টেক অফ করেছে। একই শব্দ, কিন্তু একটা হলো আক্ষরিক অর্থে, আরেকটা আলংকারিক। দারুণ না ব্যাপারটা? আমরা তো নিজেদের মন আর কাজ নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের চারপাশের মানুষ আর তাদের আচরণ বোঝার জন্য কিছু শব্দ শিখে নেওয়া যাক। কে কেমন, কার ব্যবহার কীরকম, সেগুলো ইংরেজিতে বলতে গেলে এই শব্দগুলো কিন্তু খুব কাজে দেবে। ধরুন আপনার এলাকায় একজন খুব বিখ্যাত ডাক্তার আছেন, সবাই তাকে চেনে, সম্মান করে। তিনি হলেন একজন প্রমিনেন্ট ব্যক্তি। এখন আরেকজন দোকানদার আছেন যিনি হয়তো অত বিখ্যাত নন, কিন্তু প্রতিদিন ঠিক সময়ে দোকান খোলেন এবং কখনোই খারাপ জিনিস বিক্রি করেন না। তিনি হলেন একজন কনসিস্টেন্ট ব্যক্তি। তাহলে প্রমিনেন্ট মানে হল পরিচিত বা বিখ্যাত, আর কনসিস্টেন্ট মানে হল নির্ভরযোগ্য, যার কাজের কোনো নড়চড় হয় না। এখানে আমরা আচরণের দুটো ভিন্ন দিক দেখছি। অ্যাগ্রেসিভ মনোভাব মানে হল সবসময় জেতার জন্য মরিয়া, কিছুটা আক্রমণাত্মক। যেমন খেলার মাঠে একজন অ্যাগ্রেসিভ খেলোয়াড় সবসময় বল কেড়ে নিতে চায়। অন্যদিকে সার্ভ করার মানে হল সাহায্য করা, সেবা করা। একজন নার্স যেমন রোগীর সেবা বা সার্ভ করেন। একটা হলো শক্তি দেখানো, আরেকটা হলো সাহায্য করা। স্টিমুলাই শব্দটা একটু কঠিন শোনাতে পারে, কিন্তু এর মানেটা খুব সোজা।
স্টিমুলি হলো সেই জিনিসটা যা আপনাকে কোনো কাজ করতে বা কিছু অনুভব করতে বাধ্য করে। ধরুন, আপনার সামনে খুব মজার একটা খাবারের ছবি আসলো আর আপনার জিভে জল চলে আসলো। এখানে ওই খাবারের ছবিটা হলো স্টিমুলাস, আর জিভে জল আসাটা হলো আপনার রিঅ্যাকশন। সহজ কথায়, স্টিমুলি হলো কারণ, আর আমরা যা করি তা হলো তার ফল বা প্রতিক্রিয়া। এতক্ষণ আমরা তৈরি করা আর বর্ণনা করার শব্দ দেখলাম। এবার আমরা দেখব কিছু ভারী শব্দ, যেগুলো দিয়ে বোঝানো হয় বাধা, নিয়ন্ত্রণ আর আলাদা করে দেওয়ার মতো কঠিন বিষয়গুলো। এই দুটো শব্দই বেশ নেতিবাচক, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। রিপ্রেস করা মানে হলো কোনো কিছুকে জোর করে চেপে রাখা। ধরুন, আপনার খুব রাগ হচ্ছে, কিন্তু আপনি রাগটা প্রকাশ না করে ভেতরে চেপে রাখলেন। এটাই হলো টু রিপ্রেস ইয়োর অ্যাঙ্গার। আর সেগ্রিগেশন মানে হলো ইচ্ছাকৃতভাবে কোনো একটা দলকে বাকিদের থেকে আলাদা করে দেওয়া। যেমন আগেরকার দিনে কিছু সমাজে গায়ের রঙের ওপর ভিত্তি করে মানুষকে আলাদা করে রাখা হতো। সেটা ছিল এক ধরনের সেগ্রিগেশন। এক্সাইল একটা খুব কষ্টের শব্দ। এর মানে হলো কাউকে তার নিজের দেশ বা বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া। এটা এক ধরনের শাস্তি। অন্যদিকে ক্ল্যাটার হলো আমাদের প্রতিদিনের জীবনের একটা সমস্যা। আপনার পড়ার টেবিলটা যদি বই, খাতা, কলমে একদম অগোছালো হয়ে থাকে, সেটাই হলো ক্ল্যাটার। ক্ল্যাটার শুধু জিনিসপত্রেরই হয় না, আমাদের মাথাতেও অনেক অগোছালো চিন্তা থাকতে পারে। সেটাও কিন্তু এক ধরনের মেন্টাল ক্ল্যাটার। ম্যানাকল মানে হলো হাতের বেড়ি বা হাতকড়া, যা দিয়ে কয়েদিদের হাত বাঁধা হয়। কিন্তু এই শব্দটার আসল শক্তি এর আলংকারিক ব্যবহারে। এই উক্তিটা দেখুন, এখানে দাসত্বকে একটা শৃঙ্খল বা ম্যানাকল বলা হচ্ছে। এর মানে হলো ম্যানাকল শুধু লোহার বেড়ি নয়, যে কোনো অন্যায় নিয়ম, কুসংস্কার বা ভয় যা আমাদের স্বাধীনতাকে আটকে রাখে, সেটাও এক ধরনের ম্যানাকল। তো এই ছিল আমাদের 20টা নতুন শব্দ। কিন্তু এগুলো শুধু পরীক্ষার জন্য মুখস্থ করার জিনিস নয়। একটু ভেবে দেখুন তো, এই শব্দগুলো ব্যবহার করে আপনি আপনার লেখা বা কথাকে কতটা জোরালো আর স্পষ্ট করে তুলতে পারেন। সঠিক শব্দ হলো আপনার চিন্তার সবচেয়ে বড় অস্ত্র। এখন প্রশ্ন হলো, আপনি এই অস্ত্রটা কিভাবে ব্যবহার করবেন? আচ্ছা, এই শব্দগুলোর যে কোনো একটা দিয়ে নিজের একটা বাক্য তৈরি করে কমেন্টে জানাতে পারেন। চলুন দেখি কে সবচেয়ে সুন্দর বাক্য তৈরি করতে পারে।